ডিজে ব্যানার্জি ব্যানার্জির বাড়ির সামনে কোলাহল আর থামছে না। ডিজে ব্যানার্জি 4 তারিখের পর খুব শখ হয়েছিল ডিজে বাজানো। তিনি একা না, তিনি আরো বলেছিলেন তার সঙ্গে অনেককে বাজাতে। এখন তার সেই শখ পূরণ হয়নি, কি করা যাবে? তার বাড়ির সামনে কোলাহল আর থামছে না। ওদিকে ডিজে ব্যানার্জির ওই ডিজে বাজানোর শখ নিয়ে আরো 2টো মামলা আজকে হয়ে গেল, একটা শিলিগুড়িতে, একটা বিষ্ণুপুরে। একই সাথে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য, যেগুলো কখনো ওই ঘিরে ফেলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আরো এফআইআর হলো। বলেছিলাম না, এফআইআর এবার ঘিরে ধরছে। কিন্তু এই এফআইআর গুলো যে ঘিরে ধরছে, সেই এফআইআর গুলো এক তো হুমকি, ডিজে বাজানো, এ সমস্ত আছে, আর তার সাথে সাথে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে অন্যান্য তদন্ত। আর এই অন্যান্য তদন্তগুলো সব রাস্তা যেন এক প্রান্তরে গিয়ে মিলে যাচ্ছে। সেটা কি? এই যে গতকাল রাত্রির থেকে যে ঘটনা ঘটে চলেছে, সেই সুজয় হাজরার গ্রেপ্তারি, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন, তার গ্রেপ্তারির মাধ্যম দিয়ে ওই সুমিত রায়ের নাম উঠে আসা। সেই সুমিত রায় আবার ডিজে ব্যানার্জির কেউ হন, আত্মসহায়ক, বাল্যবন্ধু ইত্যাদি ইত্যাদি, যেগুলো নিয়ে আমরা ওই এসআইআর পর্বে এবং ভোটের সময় বেশ কয়েকটা এপিসোডে সন্দেহ প্রকাশ করেছিলাম। নাম উঠে এসেছিল আইপ্যাকের সেই ফাইল চুরি কাণ্ডে, বিভিন্ন আলাপ আলোচনায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নামগুলো বারবার ঘুরে ফিরে এসে যায়। এখন সেই ক্ষেত্রে কয়েক কোটি টাকার ট্রানজাকশন জানতে পারে, এবং জানতে পেরে শালবনী থানার পুলিশ গতকাল রাত্রিরে তালা ভাঙতে বাধ্য হলো। 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর, ডাকাডাকি করবার পর, কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তালা ভেঙে ঢুকতে হলো, সার্চ করতে হলো। এখন এই যে সার্চ টার্চ গুলো হলো, সেটার এই মুহূর্তের পরিণতিটা ঠিক বা আমাদের কাছে খবর কতটা, এর অভিঘাত আগামী দিনে কতটা হতে চলেছে, আর ওই যে বললাম সব রাস্তা ঠিক কোন প্রান্তরে গিয়ে মিলে যাচ্ছে, সেগুলোই এই এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, টাওয়ার লোকেশনকে ট্র্যাক করে পুলিশ, শালবনী থানার পুলিশ, কালীঘাট থানার বা সেখানকার থানার পুলিশদের ইনফর্ম করেন, প্রথা মাফিক হয়তো ডায়েরিও করেন, করে তাদের যা প্রসেস আছে, তদন্তের যে প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী সমস্ত আইনি নিয়মকানুন মেনে তারা সার্চ করতে যায়। কাকে খুঁজতে যায়? সুমিত রায়কে খুঁজতে যায়। কে সুমিত রায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। আচ্ছা, এই আত্মসহায়ককে খুঁজে কি লাভ হবে তদন্তের ক্ষেত্রে? যেটা শোনা যাচ্ছে যে ওই শালবনীতে একরের পর একর জমি অবৈধভাবে দখল করা হয়েছিল, লুট করা হয়েছিল বলা যেতে পারে। এখন সেই সমস্ত জমির বৈধতা কতটা ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো এসে যায় যে কোনো মামলার ক্ষেত্রে, সেইটার তদন্ত করতে গিয়ে দেখতে পাওয়া যায় যে এই সুমিত রায়ের সঙ্গে এই ট্রানজাকশনটা হয়েছিল কোটি কোটি টাকা। আর এই কোটি কোটি টাকার লেনদেনের সূত্র ধরে টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা গেল কোথায় সে তখন রয়েছে ওই কালীঘাটের বাড়িতে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আসছে যে পুলিশ, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং আমার মতো হয়তো শুধু দর্শকবৃন্দ অনেকেই মনে করেন, যে আমাদের এই রাজ্যের পুলিশ
এই রাজ্যের গোয়েন্দা, এক সময় তো বলা হতো তাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো তাদের দক্ষতা। মধ্যবর্তী যে অন্ধকার যুগ গেছে, যেখানে ইভেন তাদেরকেও অসম্মান করা হয়েছে প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে, এবং বলা যায় বন্দি করে রাখা হয়েছিল, সেখানে আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি পার্ক সার্কাসে গিয়ে ওই ঘটনা, পার্ক সার্কাসের ওই ডামাডোলের ঘটনার পরে গিয়ে যখন পুলিশরা আহত হন, তাদের দেখতে গিয়ে কি জানান, যে পুলিশ হচ্ছে এবার মুক্ত হলো, স্বাধীন হলো, বন্দি ছিল পুলিশ এতদিন। তাহলে পুলিশ, সেই দক্ষ পুলিশ, সেই পুলিশ, যে পুলিশই কিন্তু এই এত এত কিছুর তদন্ত, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তোলাবাজ দুষ্কৃতী এদেরকে ধরছে, সেই পুলিশই কিন্তু, যে পুলিশ জাস্ট গতকাল এবং তার আগের সপ্তাহে ওই সন্দেশখালীর পুকুর থেকে অস্ত্র উদ্ধার করছে এসটিএফ এর মাধ্যমে টিম নিয়ে গিয়ে, সেই পুলিশই যারা বিভিন্ন রকম আরো দুর্নীতির তদন্ত সফলভাবে করতে সক্ষম। তাহলে তারা এই টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেখানে গেলেন। তার আগে আমরা জানি সিআইডি জাস্ট দুপুরবেলা, বিকেলবেলা পর্যন্ত বলা যায়, সিআইডি নোটিশ দেওয়ার জন্য ওইখানেই গেছিলেন। সেখানে সেই নোটিশ না নেওয়া নিয়ে টালবাহনা হয়েছিল, আর এই টালবাহনার পরে সিআইডি নোটিশটা দিয়ে চলে যায়। ফলত পরপর 3 দিন অভিষেক ব্যানার্জিকে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা। সেখানে আরো বেশ কিছু বিধায়কের নাম শোনা যাচ্ছে, যার মধ্যে অন্যতম কুণাল ঘোষ, তাকেও সেখানে ডাকা হয়েছে বলে খবর। এবার তদন্ত কিভাবে হবে, অনেক সংবাদ মাধ্যম আন্দাজ করছেন যে বোধহয় সামনাসামনি বসিয়ে তারা জেরা করবে। এই আগামা অনুমান করবার কোনো মানে হয় না। তদন্তর মতো চলুক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে টাওয়ার লোকেশন ট্র্যাক করে শালবনী থানার পুলিশ ওখানে গেলেন কালীঘাট থানার পুলিশের সহযোগিতায়, এবং তৎপরবর্তীতে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর ওখান থেকে বেরিয়ে আসার পর পর্যন্ত, যে সেখানে কিন্তু সুমিত রায়কে পাওয়া গেল না, এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে তার ফোন নাকি সুইচ অফ, সেই কারণে ট্র্যাক করা যাচ্ছে না। আচ্ছা, আমরা জানি যেটা, এটা একটা সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন, যে আমাদের নর্মাল সেন্সে কি বলে, যে যদি আপনি মশাই কোনো অপরাধ না করে থাকেন, তাহলে পুলিশ আপনাকে খুঁজছে বা সিআইডি আপনাকে খুঁজছে, আপনি বাপু সোজাসুজি সামনে এসে দাঁড়িয়ে বলুন কি দরকার দাদা, আমার কাছে কেন এসছেন, বা এই আসুন বসুন, কি কি জিজ্ঞাসা করা আছে করুন। তাহলে সে পালাবে কেন? এই পালানো থেকেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে আসে। 1, 2 নম্বর, যে সে কি অপরাধী? তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই টাওয়ার লোকেশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই টাওয়ার লোকেশন ট্র্যাক করে অতীতে বহু জঙ্গিকে আমাদের দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ট্র্যাক করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা কাশ্মীর থেকে শুরু করে আমাদের এই রাজ্যেও ভোটের আগেও প্রচুর জঙ্গি বা দুষ্কৃতী এইভাবে ধরা পড়ে, বিভিন্ন অপরাধের ক্ষেত্রে এইরকম তদন্ত হয়। এখন আমরা যদি দেখি, আমাদের অনেক সময় নিজেদের ফোন হারিয়ে যায়। সেই ফোন হারিয়ে গেলে আমরা কি করি, কখনো ট্রেনের মধ্যে ফোন হারিয়ে গেলে বা স্টেশনে হারিয়ে গেলে আমরা সিআরপিএফ এর কাছে বা জিআরপির কাছে গিয়ে আমরা অভিযোগ জানাই, বা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানাই। সেই ফোন, আমার নিজস্ব অভিজ্ঞতা আছে যে আমাদের নিজস্ব একটা ফোন হারিয়ে গেছিল, অভিযোগ জানিয়ে রেখেছিলাম, 6 মাস পরে সেই ফোন কিন্তু পুলিশ তদন্ত করে, হ্যাঁ একটু ভাঙাচড়া মতো অবস্থা হয়েছিল, কিন্তু ফেরত পাওয়া গেছিল সেই ফোনটা। এখন এই ফোন কি আরো অনেক রকম ভাবে ট্র্যাক করা যায়? শুধু দর্শকবৃন্দ, আমার যদিও এই ব্যাপারে টেকনিক্যাল ওই জ্ঞানটা একটু কম আছে, আপনারা একটু কমেন্টে জানান যে ফোন যদি সুইচ অফও থাকে তাহলেও কি তাকে ট্র্যাক করে খুঁজে বার করা সম্ভব? এটা যদি সম্ভব হয়, কোনো রকম যদি বিশেষ সফটওয়্যার বলুন বা টেকনোলজি বলুন, তাহলে কিন্তু এই অপরাধীদের ধরতে মনে হয় আরো সহজ হবে কাজটা। গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ধরা যাক কোনো একজন অপরাধী, সে যদি তার ওই ফোনটাকে অফ করে ফেললো বা ফোনটাকে অন করা অবস্থাতেই রাখলো, রেখে সে তার ফোনটাকে তদন্তকে বিভ্রান্ত করবার জন্যে অন্য আর একজনের কারোর কাছে সেটা দিয়ে দিল, বা সে হয়তো ব্যবহার করে,
একজনের ফোন হয় না যে একজনের ফোন আর একজন ব্যবহার করছে, এবং বড় বড় মানুষ যারা হন, বিখ্যাত বিখ্যাত মানুষ যারা হন, তাদের নাম্বারটা হয়তো ফোনটা তাদের হয়, কিন্তু তাদের হয়তো কোনো সেক্রেটারি বা তাদের যে ম্যানেজার বা ফোন রিসিভ করবার জন্য আলাদা লোক থাকে, তাদের কাছে অনেক সময় ফোনটা থাকে। এবার সেই ফোনটা নিয়ে এসে হয়তো তার মতো তার বাড়ি চলে গেছে বা যেতে পারে। এখন সেই ক্ষেত্রে যখন এই হুড়োহুড়ি তদন্ত এগুলো শুরু হলো, তখন হয়তো সেই আসল যে ব্যক্তি বললো হয়তো যে তুই তোর ফোনটাকে অফ করে দে। এরকম করে কি তদন্তকে, পুলিশকে বিভ্রান্ত করবার চেষ্টা চলছে? শুধু দর্শকবৃন্দ, এটাও আপনারা জানান। কিন্তু সবকিছু শেষে আসল যে প্রশ্নটা নিয়ে এই এপিসোডটা শুরু করেছিলাম, যে সব পথ এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে, সেটা কোন জায়গাটা, কোন সেই মোড়ের মাথা? খেয়াল করুন, সোনা পাপ্পু কেস কি নিয়ে ঘটনাটা? অনেক আর্থিক বেআইনি মানে অ্যাকাউন্ট পাওয়া গেল, প্রচুর পরিমাণে কোটি কোটি টাকার আর্থিক বেআইনি লেনদেনের নাকি হদিশ পাওয়া গেছে বলে খবর গোয়েন্দা সূত্রে। এবং তার ঠিক পরে ওইখানে যে যিনি ছিলেন, যিনি সদ্য গতকাল আর পরশু হাফ প্যান্ট পরে হেঁটেছেন পুলিশের সঙ্গে, সেই পুষ্পা, সেখানেও কি জমি লুট, জমি দখল, বেআইনি অর্থের লেনদেন। আবার চলে আসুন আরো অতীতে, যদি যান সেই অনুব্রত মণ্ডলের ওখানে গরু পাচার কাণ্ড, সেখানে তার সঙ্গে আরো একটা অভিযোগ উঠে এসেছিল, কোনটা? জমি লুট, বিভিন্ন রকমের জমি জবরদখল করে বিভিন্ন রকমের অট্টালিকা তোলা। আবার এখানে চলে আসুন, এই যে সোনা পাপ্পু কেস, তার সাথে জড়িত হয়ে যাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, তৎকালীন কলকাতা পুলিশের যিনি ডিসিপি ছিলেন, তার জড়িয়ে যাওয়া। কাজেই আসছি এর সাথে এই কেসটা কি হলো? এই যে সুমিত রায় এবং এই যে পশ্চিম মেদিনীপুরের যে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, যিনি ধরা পড়লেন, সেই সূত্র ধরেও মূল অভিযোগটা কোন জায়গাটা? সেই আবার জমি লুট, জমি দখল, বেআইনি অর্থের লেনদেন। এবং এখানেও এই সমস্ত বিষয়গুলো তৎকালীন সময় থেকে যখন ঘটেছে, তখন নিশ্চয়ই ওই তৎকালীন সময়ের প্রশাসনের নাকের ডগায় ঘটেছে। এবং এই একটা জমি যখন লুট হয়, একটা জমি যখন বেআইনিভাবে হস্তান্তর হয়, একটা জমি যখন বেআইনিভাবে দখল হয়, এই সমস্ত কিছুর পিছনে কি প্রশাসন, তৎকালীন সময় সেই প্রশাসন ছিল না? তার কারণ তো হতেই পারে না। তার কারণ জমিটা যার কাছ থেকে লুট করবে, বিভিন্ন রকম উপায় হতে পারে, তাকে দিয়ে জেপিএ পাওয়ার অফ অ্যাটর্নি লিখিয়ে নেওয়া হতে পারে, তাকে জোর করে অর্থের টোপ দিয়ে তাকে দিতেই হবে বলে লুট করা হতে পারে, তাকে, সে হয়তো ব্যক্তিটি উপস্থিতি নেই, হয়তো বিদেশে আছে বা অন্য রাজ্যে আছে, তার জায়গায় অন্য রাতারাতি মানে একটা নতুন জাল দলিল বানিয়ে, সেটা হতে পারে। কিন্তু সবকিছুই হতে পারে, তার কিন্তু একটা রেকর্ড থাকে। তাহলে সেই রেকর্ডগুলো কোথায় হয়? রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি অফিসে, আর রেকর্ড হয় সেই বিএলআরও অফিসে, এসডিএলআরও অফিসে। অভিযোগ জানানো হয়, অভিযোগ জানাতে গেলে এডিএম এলআর অফিস আছে, এই সমস্ত বিভিন্ন রকম প্রশাসনিক ক্ষেত্রগুলো আছে। কিন্তু ঘটনাটা ঘটে যখন, তখন কিন্তু ঘটে ওই এডিএসআর অফিস এবং বিএলআর অফিসগুলোতে। এবং যখন দখলটা হয়, তখন যার জমি চলে যাচ্ছে সে হাঁকুপাকু করে, এবং সে তখন অভিযোগ জানাতে চায় কিন্তু পারে না, যে ঘটনাটা অতীতে ঘটেছে। এই স্টাইলের বাইরেও আরো অনেক স্টাইলে এই ধরনের জমি লুট হয়েছে। ফলত পৃথিবীর ইতিহাসে বা অন্তত ভারতের ইতিহাসে তো বটেই, এটা কি বৃহত্তম ডেমোগ্রাফিক চেঞ্জের ইতিহাস হতে যাচ্ছে, বৃহত্তম জমি লুটের ইতিহাস হতে যাচ্ছে, যেটা নিয়ে আমি দীর্ঘ কয়েক বছর ধরে বারবার করে বলি যে যত কেলেঙ্কারি আছে, সব কেলেঙ্কারির থেকে সবচেয়ে বড় কেলেঙ্কারি হচ্ছে ল্যান্ড ফ্রড, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতদিন সাংবাদিক সম্মেলনে বলেইছিলেন অন্য একটি প্রসঙ্গে, যে ল্যান্ড ফ্রড এবং মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত থাকলে তাদের কিন্তু কোনো রকম ছাড় নেই। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবটাই ওই বেআইনি অর্থের লেনদেন, আর সবটাই হচ্ছে গিয়ে
মিলে যাচ্ছে রাস্তাগুলো কোথায়? জমি লুট। এখন এই ক্ষেত্রে বিষয়টা যেখানটা দাঁড়িয়ে আছে, এটার গুরুত্ব ঠিক কতটা? গুরুত্ব যদি জায়গাটা দেখেন, যে কোনো একটি তদন্ত, সেই তদন্তে প্রমাণ লোপাট করে দেওয়া, অথবা তদন্তটা করতে যাচ্ছে যারা, তাদের সামনে গিয়ে বাধা দিয়ে দেওয়া, যেটা কিন্তু গতকাল বিকেলেও ঘটেছে। বেশ কিছু তৃণমূল কংগ্রেসের সমর্থকরা গিয়ে সেখানে হই হল্লা করেছেন, সিআইডি কে বাধা দিয়েছেন। প্রথম দিন সিআইডি কে বাধা দেওয়া হয়েছিল ঢোকার জন্যে, আর এই রাত্রির বেলা যখন শালবনী থানার পুলিশ বা পুলিশের যে দল এই তদন্ত করতে গেছে, তাদেরকে 4 ঘন্টা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, রেসপন্স করা হয়নি। কাজে তদন্তে অসহযোগিতা, এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। সেটা সেই আইপ্যাক কাণ্ডে হোক, সেটা সেই প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ফাইল, ল্যাপটপ ইত্যাদি নিয়ে চলে আসা হোক, সেটা আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসা হোক, যে কোনো কিছু ক্ষেত্রে ঘটুক, রাজীব কুমারের ক্ষেত্রে সিবিআই তল্লাশির ক্ষেত্রে গিয়ে ধর্নায় বসে পড়া হোক এবং সিবিআই অফিসারদের অ্যারেস্ট করে ফেলা হোক, প্যাটার্নটা কিন্তু একই। আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন থেকে তিনি অনেকবার বলেছেন, এখন তিনি রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি এক্ষেত্রেও বলেছিলেন যে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন শস্যের মধ্যেকার ভূত এখনো ঢুকে বসে আছে, যারা কিনা এই সমস্ত কাজকর্মের ইনফরমেশন বা এসআইআর এর ক্ষেত্রে যেমন বিভিন্ন রকমের ডেটাকে বিকৃত করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এখন এই তদন্তগুলোর ক্ষেত্রেও মিসলিড করা, সেগুলো কি শুধুমাত্র মানে পার্টি পলিটিক্স এই সমস্ত স্তরের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটারও একটা বৃহত্তর রূপ আছে, যেখানে আমরা প্রত্যক্ষ করেছি যে বাংলাদেশ সীমান্তবর্তী জায়গাগুলোতে মূল লক্ষ্যটা যদি একটি ভূখণ্ডকে ভারতের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে তো সেই রাস্তাটাও গিয়ে মিলছে সেই একই জায়গায়, যেটা কিনাকে বলা হচ্ছে ল্যান্ড জিহাদ বা জমি জিহাদ। কাজেই এই ভিতরের এই অংশগুলো যারা যারা তার সেই সময়ের এই অপকীর্তির সঙ্গী ছিল, তাদেরকে মার্ক করবার কাজ শুরু হয়ে গেছে বলে আমাদের কাছে খবর। তার পরিশুদ্ধিকরণ এই প্রশাসন তো করছে, কিন্তু এর মধ্যবর্তী পর্যায়ে এই ধরনের বড় বড় যে সমস্ত মাথাগুলো পালিয়ে পালিয়ে যাচ্ছে, সেই পালিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু পাশাপাশি কিছু সাফল্যও পাওয়া যাচ্ছে। এই যেমন দেখলেন অমুক সভাপতি ধরা পড়লো, তো তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেল তাতে এই সুমিত রায়ের নাম উঠে আসলো। এটা অন্তত নিশ্চিত যে একটি রাষ্ট্রবাদী সরকার রাষ্ট্রের কোন রকম ক্ষতির সঙ্গে, রাষ্ট্রের শত্রুর সঙ্গে কোন রকম আপোষের জায়গায় কিন্তু নেই। এটা স্পষ্টভাবে বুঝে ফেলা ভালো। কিন্তু তার সাথে একটা অসুবিধার জায়গাও থেকে যাচ্ছে, যেভাবে অভয়ার ক্ষেত্রে, আরজি করের মামলার ক্ষেত্রে যেভাবে কি বলবো তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, ওই তথ্য প্রমাণ নষ্ট করা কাণ্ডে ওই রাজীব কুমার তৎকালীন সময় যেভাবে অভিযুক্ত হয়েছিলেন, তো এবং আইপ্যাক কাণ্ডে সেই একই জিনিস তথ্য প্রমাণ নষ্ট করা, এই তথ্য প্রমাণ নষ্ট করার জায়গাটাকে এবার বিশেষভাবে নজর দেওয়ার দরকার। তার কারণ বহু মানুষ তো পালিয়ে পালিয়ে রয়েছে, কিন্তু তাদের সাঙ্গপাঙ্গরা কিন্তু তাদের এলাকায় থেকে তাদের নির্দেশে তাদের এজেন্ডাগুলোকে সফল করবার চেষ্টাতে এখনো লিপ্ত আছে। সুধী দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। খবর তো আপনারা দেখছেন, সেই খবরের বিষয়গুলোর মধ্যে কি আছে, বিশ্লেষণ করে কি উঠে আসছে, সেই সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানান এবং এগুলোকে একটু শেয়ার করুন, যাতে আপনার মত এই এপিসোডের সাথে আপনার মতামত চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন মানুষের চোখে পড়ে। আপনারা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন, এপিসোডগুলো যখন হচ্ছে সেইগুলো যাতে আপনারা জানতে পারেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার, বন্দে মাতরম।